ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের কাছে আমি তোমাদের বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচায় নিয়ে আলোচনা করব। যে প্রথাগতভাবে আমি যতটা শুনেছি যে ছাত্রদের কাছে কে বাঁচায় গল্পটি অত্যন্ত জটিল বলে মনে হয়। অনেক বিষয় বা গল্পের অনেক কথা মাথার উপর দিয়ে যায়। তো সেই হিসেবেই তোমাদের সেই সমস্যার সমাধানের কারণেই আজকে আমি পুরো বিষয়টিকে অত্যন্ত সহজভাবে তথ্যের উপর এবং তার পাশাপাশি জটিল তত্ত্বকে সরলভাবে এখানে তুলে ধরেছি। আরেকটা বিষয় যে তোমরা আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো দেখো, শুরু করছি কে বাঁচায় কে বাঁচায় গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের গল্প লেখেন তার একটি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত দক্ষতাপূর্ণ এবং গভীর বিশ্লেষণী শক্তি দিয়ে লেখা একটি গল্প। পুরো গল্পটি মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা হয়েছিল 1350 বঙ্গাব্দে। তার যে 1350-এর যে ভয়াবহ মন্বন্তর, সেই মন্বন্তরের প্রেক্ষাপটে এই গল্পটি লেখা হয়েছে। কে বাঁচায় গল্পটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এখানে একটি কথা তোমরা মনে রাখবে যে অনেক সময় দিয়ে দেওয়া হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কে বাঁচায় গল্পটি 1350 সালে ভৈরব পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তী সময়ে 1944 সালের মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর গ্রন্থে এই গল্পটি স্থান করে নিয়েছে। গল্পের পটভূমি 1350-এর মন্বন্তর। মূল চরিত্র হিসাবে আমরা পাব মৃত্যুঞ্জয় এবং তার সহকর্মী বন্ধু নিখিলকে। দেখো, যে বিশেষত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে একটা দিক ধরা পড়ে। তিনি গণিতের ছাত্র থাকার কারণে তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত স্বচ্ছ এবং সেই থেকে তার গল্পের যে চরিত্রের নামগুলো সেগুলোও সেই চরিত্রের নামগুলোকে ধরে যদি আমরা পড়ি তাহলে দেখব যে চরিত্রের প্রকৃতি যেন নামের মধ্যেই আভাসিত। সে কেমন করে, যে এখানে মৃত্যুঞ্জয় শব্দটা মৃত্যুকে জয় করেছে। যে দেখো কেমন অবাস্তব একটা কথা, যে মৃত্যুকে কোনোদিনও আমরা জয় করতে পারি না। বাস্তবের সংসারে দাঁড়িয়ে আমাদের সকলকেই একদিন চলে যেতে হবে, এটাই চিরসত্য। কিন্তু এখানে নাম রয়েছে মৃত্যুকে জয় করেছে, যে সেই মৃত্যুঞ্জয়। ঠিক একই রকম করে আরেক চরিত্রের নাম নিখিল। নিখিল কি? নিখিল মানে পৃথিবী। আমাদের এই জীবনের সবচেয়ে সঠিক এবং সবচেয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে চলে আমাদের পৃথিবী। জগৎ সংসারে পৃথিবী বা প্রকৃতি আমরা তার সঙ্গে যেমন করব সে আমাদের ঠিক তেমনটাই ফিরিয়ে দেবে। এরকম অবস্থা। দেখো, তারপরেই আমি 7 নম্বর পয়েন্টসে রেখেছি, স্বভাবগত প্রকৃতির বিচারে মৃত্যুঞ্জয় অত্যন্ত আবেগপ্রবণ, যুক্তিহীন, বাস্তবতার বোধহীন একটি চরিত্র। সত্যিই তাই। গল্পের মধ্যে আমরা দেখব যে মন্বন্তর পরিস্থিতি বিষয়ে তার বন্ধু নিখিল তাকে বহুবার বাস্তবের বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে কখনোই বুঝতে চায়নি। নিজের সামান্য মাইনের টাকা দিয়ে সে সারা পৃথিবীর অসহায় নিরন্ন মানুষের অভাব দূর করার চেষ্টা করেছে। অফিস যাবার পথে মৃত্যুঞ্জয়, গল্পের শুরুতেই দেখবে যে মৃত্যুঞ্জয় প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল। মৃত্যুঞ্জয় তার মৃত্যুঞ্জয়ের হাতে মৃত্যুঞ্জয় এর আগে কী হয়েছিল, কেবলমাত্র শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা। কেন? কারণ বাড়ির বাজারঘাট তাকে করতে হতো না। বাজারঘাট করতে হলে যে শহরের রাস্তাঘাটে যে মানুষদের সে দেখতে পেত, নিরন্ন অসহায় মানুষদেরকে সে দেখতে পেত, যে মানুষদের চূড়ান্ত অভাব, যে মানুষেরা ভয়াবহ মন্বন্তরের শিকার হয়েছে, এই সমস্ত বিষয় বাজারঘাট বা বাস্তবের পৃথিবীর সঙ্গে, বাস্তবের মাটির সঙ্গে তার সম্পর্কটা অনেকটাই দূরের। মৃত্যুঞ্জয় অফিস যায় ট্রামে করে। ঠিক আছে, অফিস যাওয়া ট্রামে করে। তারপর মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের এমন এক নিরিবিলি পাড়ায় যেখানে ফুটপাত বেশি নেই।
তারপর হচ্ছে কি মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার আর কেনাকাটা কে করে? মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার আর কেনাকাটা করে তার চাকর ও ছোট ভাই। মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার আর কেনাকাটা করে তার চাকর আর ছোট ভাই। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের অবস্থা কী হয়? শরীরে তার প্রতিক্রিয়া হয়। মনে আঘাত পেলে শরীরে তার প্রতিক্রিয়া হয়। মৃত্যুঞ্জয় বাড়ি থেকে কী কী খেয়ে এসেছিল? মৃত্যুঞ্জয় বাড়ি থেকে খেয়ে এসেছিল ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত। কিন্তু হচ্ছে কি যে সেই ফুটপাতের অনাহারে মৃত্যু দৃশ্য দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি, তাই যা খেয়ে এসেছিল সব উগড়ে দিয়েছিল অফিসের কলঘরে। তারপর অফিসে মৃত্যুঞ্জয় আর নিখিল প্রায় সমপদস্থ হলেও দুজনের মধ্যে একজনের বেতন ছিল একটা বাড়তি দায়িত্বের জন্য 50 টাকা বেশি, অর্থাৎ মৃত্যুঞ্জয় হচ্ছে কি 50 টাকা বেশি পেত নিখিলের থেকে। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। নিখিল কেমন? রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অলস প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে নিখিল হচ্ছে কি 2 সন্তানের পিতা। তার মানে দেখো নিখিল কতটা সময় সচেতন এবং পরিস্থিতি সচেতন, যে সেই সময়ের মানুষের হচ্ছে কি যে মোটামুটি 2-3-এর অধিক সন্তান থাকতো, কিন্তু নিখিল কিন্তু হচ্ছে কি সেই মন্বন্তরের বাজারে সে হচ্ছে কি সে পরিস্থিতি সচেতন একজন মানুষ, এখান থেকে তার প্রমাণও পাওয়া যায়। তারপরে কি রয়েছে? মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে তাহলে কত বছর? মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে তাও 6 বছর। ঠিক আছে, কি বলেছে? মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে, তার মানে হচ্ছে কি তার মানে 2 বছর আগে, মানে 6-এর বেশি 2, তাহলে 8 বছর নিখিলের, আর হচ্ছে মৃত্যুঞ্জয়ের হচ্ছে 6 বছর। এরপর নিখিল তার অবসর জীবনটা কিভাবে কাটাতে চেয়েছিল? গল্পের মধ্যে দেখবে নিখিল তার অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটাতে চেয়েছিল। এরপর মৃত্যুঞ্জয়কে নিখিল ভালোবাসে তার 2টো কারণ। কি ভালোবাসে? এই ভালোবাসার কারণ হলো কি মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য ও আদর্শবাদের কল্পনা তাপস বলে। যে ঐতিহ্য ও আদর্শবাদের কি মানুষ মানুষকে সাহায্য করবে, এই বিষয়টাই হচ্ছে সত্য। আমরা মন্বন্তরের প্রেক্ষাপটেও দেখি যে মৃত্যুঞ্জয় হচ্ছে কি মানুষকে সাহায্য করার জন্য মরিয়া। ঠিক আছে, যে মুহূর্তে দাঁড়িয়ে কেউ কারো পাশে দাঁড়াতে চায় না, হয়তো কি মুনাফালোভী মানুষেরা নিজেদের আড়তে হচ্ছে কি প্রচুর পরিমাণে হচ্ছে কি সম্পদের ভাণ্ডার তৈরি করছে, সম্পদ জমায়েত করে তারা হচ্ছে কি তারা অর্থের ভাণ্ডার তৈরি করছে। কিন্তু হচ্ছে কি মৃত্যুঞ্জয় হচ্ছে সেই চিন্তাভাবনার মানুষ নয়, সে চায় মানুষকে সাহায্য করতে। কিন্তু বাস্তবের ভাবনা চিন্তা থেকে দূরে গিয়ে যখনই সে সাহায্য করতে শুরু করেছে, মানে এক কথায় নিজত্ব হারিয়ে যখন সে সাহায্য করতে শুরু করেছে, তখন দেখা গেছে যে মৃত্যুঞ্জয়কেও সেই হচ্ছে কি সেই ভয়াবহ মন্বন্তর গ্রাস করে নিয়েছে। অর্থাৎ বাস্তবের বোধ থেকে, বাস্তবের কঠিন চিন্তা থেকে কখনো দূরে গিয়ে কাউকে সাহায্য করতে হয় না। এরপর কি রয়েছে? যে নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে এই কারণগুলোর জন্য, যে মানব সভ্যতার সবচেয়ে পচা ও প্রাচীন ঐতিহ্য আদর্শ তার মুখে শোনা যায়। সে কি বলে? যে আমি বেঁচে থাকতে সেই মানুষগুলো কেন না খেয়ে মরে গেল, এই বিষয়টা সে ভাবতে পারে না। মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ, মানে স্লথ বলতে হচ্ছে কি একটা জায়গাতে স্থির হয়ে থাকে, সে কোনো সময়ের সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যেতে পারে না, নিস্তেজ নয়, মানে বোঝে না যে এমনটা নয়। তারপর মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থাকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থাকে তুলনা করা হয়েছে শ্বাসশীতে আটকানো মৌমাছির সঙ্গে। তথ্যপূর্ণ প্রশ্ন হলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি। এরপরে মৃত্যুঞ্জয় ভাবতে পারছে না সে বেঁচে থাকতে একজন লোক কিভাবে না খেয়ে অনাহারে মারা গেল। মৃত্যুকে সে তার নিজের অপরাধ বলে মনে করছে। এই অপরাধের প্রায়শ্চিত্ত খুঁজতে সে হচ্ছে কি ব্যস্ত, মানে কি সেই লোকটা মারা গেছে, এই মৃত্যুটা যেন আসলে তারই দোষ। ঠিক আছে, সে মারা গেছে, সেই মৃত্যুর জন্য যেন সেই দায়ী। এটা কে ভাবে? সেই মৃত্যুঞ্জয় ভাবে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে 4 বেলা করে খাওয়া হতো। ঠিক আছে, দেখো তথ্যপূর্ণ, তোমাদের যে ধরনের প্রশ্ন হয় তার দিকে তাকিয়ে আমি এই ভিডিওগুলোকে এইভাবে বানাই। মৃত্যুঞ্জয়ের বাড়িতে 4 বেলা করে খাওয়া হয়, অর্থাৎ মন্বন্তরের বাজারেও হচ্ছে কি তার বাড়িতে কিন্তু 4 বেলা করেই খাওয়া দাওয়া হতো।
সংসারে দরদের যে ছোঁয়াচে কোনো কিছু নেই। এই বিষয়টার অর্থ কী? যে ভালোবাসা সবসময় ভালোবাসা দিয়ে বাস্তবের বোধ থেকে মানুষকে দূরে এনে শুধু ভালোবাসা দিয়ে কোনো মানুষকে হচ্ছে কি সঠিক পথে চালানো যায় না। আজকে ধরো কাউকে তুমি রোজ হচ্ছে কি টাকা দিয়ে সাহায্য করো, এটার অর্থ কিন্তু সে তোমার উপরই নির্ভরশীল হয়ে পড়বে। অর্থাৎ তাকে কি করা উচিত? তাকে হচ্ছে উপার্জনের পথ দেখিয়ে দেওয়া উচিত, যাতে করে হচ্ছে কি সে নিজের গুরুত্ব, নিজের প্রয়োজন, নিজের যে কি তার যে ক্ষমতা সেটাকে হচ্ছে সে যাচাই করতে পারে। রূঢ় বাস্তব নিয়মকে পাল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা গেলেও সেটা অনিয়ম। বাস্তবতাকে কখনো জীবন থেকে দূর করা যায় না। অর্থাৎ কি, মানুষকে আমরা কোনোদিনও হচ্ছে কি শুধু ভালোবেসে কখনো হচ্ছে কি তার সঠিক পথ সবসময় দেখানো যায় না। অর্থাৎ তাকে কঠিন বাস্তবের সঙ্গে পরিচয়টা ঘটিয়ে দিতে হয়। সংবাদপত্র হাতে তুলে নিয়ে পড়েছিল কে? নিখিল। দেখো, নিখিল নামটার সঙ্গেই হচ্ছে কি পৃথিবী। সে খুব সচেতন পুরুষ, ঠিক আছে, অর্থাৎ যে মন্বন্তর সম্পর্কেও সচেতন। কাগজে চোখ বুলিয়ে যেতে যেতে নিখিলের চোখ পড়েছিল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটাকুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। তার মানে নিখিল খবরের কাগজের মধ্যে কোন বিষয় পড়েছিল সেটাও কিন্তু মনে রাখতে হবে। নিখিলকে প্রতি মাসে কয় জায়গায় টাকা পাঠাতে হয়? নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় টাকা পাঠাতে হতো। এই নিখিল যে কতটা সময় সচেতন, পরিস্থিতি সচেতন পুরুষ সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। নিখিল 3টে সাহায্য মানি অর্ডারের ফর্ম এনে কলম ধরে ভেবে ঠিক করেছে 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। তার মানে 3টে সাহায্য কত করে কমাবে ভেবেছিল? 5 টাকা করে কমিয়ে দেবে। মৃত্যুঞ্জয় তার সমস্ত মাইনেটা একটা রিলিফ ফান্ডে দেওয়ার জন্য নিখিলকে বলেছিল, ঠিক আছে, অর্থাৎ রিলিফ ফান্ডে সে মাসের পুরো স্যালারিটা দিয়ে দিতে বলেছিল যাতে করে মানুষের সাহায্য হয়। মৃত্যুঞ্জয়ের নিজের অবস্থা সম্পর্কে কিন্তু মৃত্যুঞ্জয়ের কোনো সচেতনতা ছিল না। মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক ছিল? 9 জন লোক। মাইনের টাকায় তার কি প্রত্যেক মাসে সংসার চলে না, প্রতি মাসে সংসার চালানোর জন্য তাকে বাইরে ধার করতে হয়। দেখো, প্রত্যেকটা লাইন কিন্তু হচ্ছে ইনফরমেটিভ এবং প্রত্যেকটা লাইনের মধ্যে সঙ্গে সঙ্গে হচ্ছে কি যুক্তিও রয়েছে। যে মৃত্যুঞ্জয় হচ্ছে কি নিজের পরিবারের অবস্থা, অভাব এই সমস্ত তার চোখে পড়ে না, কিন্তু হচ্ছে কি বাইরে এক অনাহারে মৃত্যু দেখে সে কি ভাবছে? সে ভাবছে যে এই মৃত্যুর জন্য সে দায়ী। আসলে কি, যে সঠিক অবস্থা এবং সমাজের বিষয় সম্পর্কে সঠিক ধারণা না থাকার জন্যই মৃত্যুঞ্জয়ের এই অবস্থা হয়েছিল। কারণ যে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের আরও অনেক হচ্ছে কি মন্বন্তরের প্রেক্ষাপটে আরও এরকম আরও গল্প রয়েছে, যেমন ধরো অসহযোগী, তার একটা বিখ্যাত গল্প। যে অসহযোগী গল্পের মধ্যে আমরা দেখতে পাই কি, যে ধনেশগঞ্জের হর্ষনাথ বলে এক জমি মস্ত বড় আড়তদার, সে কি করেছে? সে হচ্ছে নিজের মুনাফা বৃদ্ধির জন্য নিজের আড়তে 13 টাকা কিলোর চাল সে জমিয়ে রেখে দিয়েছে এবং সেই চাল হচ্ছে কি প্রায় 40 টাকা কিলো দরে বিক্রি করবে। আর কি, তার ছেলে রমেন তাকে 1 টাকা লাভে চাল বিক্রি করতে বললেও সে করে না। এই যে একটা মানুষের যে অর্থ পিশাচের যে ভয়াবহতা বা মুদ্রা রাক্ষসের যে ভয়াবহতা, এটা আসলে সেই মানুষগুলো দায়ী, ঠিক আছে। কালোবাজারি মুনাফালোভী মানুষেরা হচ্ছে কি দায়ী কখন হচ্ছে কি সেই মৃত্যুঞ্জয়ের মতো সাধারণ ছাপোষা মানুষেরা নয়। মৃত্যুঞ্জয় তারপর কি করলো? মৃত্যুঞ্জয় নিজের স্ত্রীর সম্পর্কে ভাবনা চিন্তাহীন হয়ে পড়েছিল, নিজের স্ত্রীর কথাও সে ভাবতো না। তারপর কি, স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে তার কোনো রকমের সঠিক নির্দেশ বা যত্ন বিষয়ক কথাবার্তা ছিল না। মরে তো মরবে না খেয়ে, এই ধরনের মন্তব্যও সে স্ত্রীর সম্পর্কে করেছে। টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে, এ কথাও বলে ফেলেছিল নিখিল তার সামনে। নিখিল পুরো বিষয়টি মৃত্যুঞ্জয়কে সহজভাবে বোঝানোর চেষ্টা করবে ভাবে। রিলিফের নামে যে অন্ন পাওয়া যাচ্ছে তা আসলে কি, সে অন্ন কারো না কারো পেটে যাবে, এবং কি যে রিলিফ চলছে এটা রিলিফ হবে, হ্যাঁ, যে রিলিফ চলছে তা আসলে হচ্ছে যে শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। আবার কি,
নিখিলের ভাবনায় মন্বন্তরের প্রেক্ষাপটে মানুষকে সাহায্য করার অর্থ হলো কি, আড়ালে যারা মরছে তাদেরকে মরতে দিয়ে কি করা, আড়ালে যারা মরছে তাদেরকে মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে সেই সমস্ত কয়েকজনকে বাঁচানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ যে মৃত্যুঞ্জয়ের সামান্য মাইনে দিয়ে হচ্ছে কি গোটা বাংলার মানুষের অভাব দূর করা কখনোই সম্ভব নয়। এরপর নিখিল তার বন্ধুকে বলেছে ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়। কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, কিন্তু বেঁচে থাকতে যতটুকু খাওয়া দরকার ততটুকু সে খায়। অর্থাৎ কি, নিখিল কিন্তু নিজের যতটা দরকার সে অতটুকুন হচ্ছে কি প্রয়োজনটুকু সে পূরণ করে। আর দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেটুকু সংগ্রহ করার ক্ষমতা তার থাকে তাহলে সে কাউকে না দিয়ে সেটা নিজে খাবে। অর্থাৎ কি, যে নিজেকে কখনো হচ্ছে কি বঞ্চিত করে অপরকে সাহায্য করা, এটা একেবারে অবাস্তব একটা বিষয়। নিখিল এই ভাবনাটাকেই এখানে প্রকাশ করেছে। নিখিল সব সময় সমাজ ধর্মকে বড় হিসেবে মেনে এসেছে। তার হিসেবে সমাজ ধর্মের বিচারে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। এটাকে পাশবিক স্বার্থপরতা বলে। যে পাশবিক স্বার্থপরতা কীরকম, যে কি 10 জনকে খাইয়ে নিজে না খেয়ে মরে যাওয়া, এর অর্থ অপরকে সাহায্য করা নয়, বরং হচ্ছে নিজের কিভাবে নিজে হচ্ছে কি যে ভয়াবহ পরিস্থিতির শিকার নিজে হয়ে যাওয়া। দিনের পর দিন মৃত্যুঞ্জয়ের অবস্থা খারাপ হতে থাকে। আমরা গল্পের মধ্যে দেখব যে কি দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে বসে ভাবে। এক সময় হচ্ছে তার কি হয়, যে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে, গাছের নিচে, তারপর হচ্ছে কি খোলা ফুটপাতে, কিছু এখানে দেখবে এটা খোলা ফুটপাথে হবে। যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে লাইন দিতে বসে, তো সেই সমস্ত মানুষদেরকে সে হচ্ছে কি দেখে দাঁড়িয়ে। মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে, পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীদের ভিড় দেখে। মানে একটা আজব মানসিকতা তৈরি হয়েছে মৃত্যুঞ্জয়ের মধ্যে। সে ভাবে কি, যে নিজে থেকে হয়তো এই সমস্ত মানুষের অভাব অসহায়তা সে দূর করতে পারবে। মৃত্যুঞ্জয় নিজের বাড়ির খেয়াল রাখতে পারে না, বাড়ির অবস্থা শোচনীয় হয়ে পড়ে। টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থাকে। তিনি বাড়ির ছেলেপুলে সকলকেই তাগিদ দিয়ে বারবার বাইরে পাঠিয়ে দেন, কিন্তু বিরাট শহরের কোথায় কোন জঞ্জালের ধারে তাকে তারা খুঁজবে। তারা কি করে, তারা বাইরে সময় কাটিয়ে ঘরে চলে আসে, কিন্তু তারা কেউই হচ্ছে কি সঠিকভাবে কিছুই বলতে পারে না। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর অবস্থাও কেমন হয়েছে, মৃত্যুঞ্জয়ের মতোই হয়েছে। তিনি নিজে বলেছেন ছেলে মেয়েগুলির জন্য তার কোনো ভাবনাই হয় না, কেবল ফুটপাথের ওই লোকগুলির কথা, অনাহারী নিরন্ন অসহায় মানুষের কথাই তার মনে পড়ে। এমনকি তিনি নিজে কি করেছিলেন, তিনি নিজে তার স্বামীর সঙ্গে 2-3 দিন সেই সব মানুষদেরকে দেখতে গিয়েছিলেন। এরপর মৃত্যুঞ্জয় অফিসে যায়নি, নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। অফিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় এবং মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি তার এখন নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা এসে মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিগুলি নিজেই খণ্ডন করে দেয়। কিন্তু তবুও কি হয়, সে বুঝতে পারে যে তার বন্ধু হচ্ছে কি কিছুই বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কি হয়, ধীরে ধীরে সে হচ্ছে এভাবেই হচ্ছে নিখিলকে একেবারে একসময় হাল ছেড়ে দিতে হয়। এভাবে চলতে চলতে একসময় কি হয়, যে মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন তার সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, পরার ধুতি বদলে হচ্ছে কি ছেঁড়ার ন্যাকটা চলে আসে, মাটি জমা হয়ে তার হচ্ছে কি তার অবস্থা হচ্ছে কি একেবারে পাগলের মতন হয়ে গেছে। এবং সেই অবস্থায় কি করে, হাতে একটি ছোট্ট মগ নিয়ে 8-10 জনের সঙ্গে সেও কি ফুটপাতে খাবারের লাইনে দাঁড়িয়ে যায় এবং কাড়াকাড়ি মারামারি করে হচ্ছে লঙ্গরখানায় খিচুড়ি খায়। তারপর হচ্ছে কি আবার কি বলে, গা থেকেই এই যে বাবা
খেতে পাইনে আমায় খেতে দাও। ঠিক আছে, এরকম হচ্ছে কি যে এইভাবেই মন্বন্তর হচ্ছে কি মৃত্যুঞ্জয়ের মতন একটা সুস্থ সতেজ মানুষের চিন্তাকে গ্রাস করে দিয়েছে। ঠিক আছে, যে মানুষটা বাস্তব বোধহীনতার কারণেই নিজেই হচ্ছে কি মন্বন্তরের ভয়াবহ আগ্রাসনে নিজেই হচ্ছে কি ভেসে গেছে, এই অবস্থার কথাই এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। অর্থাৎ যেন তেন প্রকারে নিজেকে কোনোদিনও বাস্তবের বোধ থেকে সরিয়ে আনতে হয় না, যে কোনো পরিস্থিতিতে বাস্তবের বোধকে বজায় রেখে বেঁচে থাকাটাই জীবনের ধর্ম।